So this is the first class, Marine Remote Sensing and GIS. So in this class, we'll talk about the introduction of GIS. আমরা GIS যদিও তোমরা অলরেডি তোমাদের আকরাম স্যার তোমাদেরকে পড়িয়েছেন, কিছু টপিক উনি হয়তো কভার করেছেন, বাট স্টিল I will go through some of the topics so that তোমাদের কোনো কিছু যাতে লেফট আউট না থাকে, বা পরবর্তীতে আমি যখন অন্যান্য জিনিস যখন কন্টিনিউ করব তখন যাতে কোনো কিছু তোমাদের সমস্যা না হয়। So this lecture might be কোনো কোনো ক্ষেত্রে তোমরা হয়তো অনেক কিছুই জানো এই লেকচারে। First of all, you have to know me. I think those who already were present in the last class has got the chances to know me. আমি হচ্ছি শাহরিয়ার মোহাম্মদ আরিফুর রহমান। আমি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে সহকারী অধ্যাপক হিসেবে আছি। আর আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স এবং মাস্টার্স করেছি ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স চিটাগং ইউনিভার্সিটি থেকে। আর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এই সাবজেক্টের উপর আমি ইউনিভার্সিটি অফ ইস্ট ইন্ডিয়া ইউকে থেকে একটা এমএসসি করেছি। So let's start. First of all, what is GIS? আমরা যদি GIS কি সেটা যদি জানতে চাই, প্রথমেই জিওগ্রাফিক, আমরা GIS শব্দটা যদি ইলাবোরেট করি সেটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। So it's a system, যে সিস্টেমের মাধ্যমে এখানে বলা হচ্ছে যে it's a system of hardware, software and procedures designed to support the capture, management, manipulation, modeling and display of spatially referenced data for solving complex planning and management problem. তাহলে এখানে অনেকগুলা জিনিস চলে আসছে। প্রথমেই যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে হার্ডওয়্যার। এটা একটা হার্ডওয়্যার। why it's a hardware? এটা একটা সিস্টেমের মধ্যে একটা হার্ডওয়্যার, কারণ হচ্ছে আমরা জিআইএস এর যখন কাজ করব ডেফিনেটলি কোনো একটা হার্ডওয়্যারের উপর কাজ করব, লাইক একটা কম্পিউটারে কাজ করব অথবা একটা ল্যাপটপ বা অন্যান্য কিছু। আজকাল ফোনেও কাজ করা যায় জিআইএস এর অনেক কাজ। তো then we will use some apps or softwares. ওই সফটওয়্যার গুলো আমাদের এই সিস্টেমের একটা অংশ এবং প্রসিডিউরস, সাম সেট স্টেপস বা সেট কতগুলো প্রসিডিউর থাকবে, যে প্রসিডিউরের উপর ভিত্তি করে আমরা আসলে স্পেশালি রেফারেন্স ডেটা, এটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো, আরো বিস্তারিত আলোচনা করব। বেসিকলি স্পেশালি রেফারেন্স ডেটা বলতে বোঝায় যে যেই ডেটাটা পৃথিবীর সংক্রান্ত একটা ডেটা, হ্যাঁ, মানে হচ্ছে পৃথিবীর ভেতরের কোন একটা ডেটা, ইট কুড বি অফ ন্যাচারাল অরিজিন অর ইট কুড বি অফ আর্টিফিশিয়াল অরিজিন, নো প্রবলেম, যে কোনো একটা হলেই হবে। তো পৃথিবীর বাইরে কোনো কিছু হতে পারবে না, পৃথিবীর ভেতরেই হতে হবে এবং সেটার লোকেশন আমাদের জানা থাকবে। রেফারেন্স মিনস we know the location of that particular data. এটা যদি হয় যে একটা ধরো আমাদের ইউনিভার্সিটি পৃথিবীর কোন জায়গায় অবস্থিত আমরা জানি, তাহলে ইট কুড বি আ ডেটা, স্পেশালি রেফারেন্স ডেটা। তাহলে ওই ডেটার ক্যাপচার দেন ম্যানেজমেন্ট, প্রথমে হচ্ছে ডেটাটা আমরা ক্যাপচার করব আমাদের কোনো একটা ডিভাইস দিয়ে, তারপর হচ্ছে আমরা এটাকে সেভ করব বা এটাকে কিভাবে ম্যানেজ করব। It could be a part of the database management system, the geographic database management system, অথবা অন্য যে কোনো পদ্ধতিতে আমরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করব। Then we will work on that data. আমরা we will manipulate the data. তাহলে data manipulation একটা বড় জিনিস। We will model the data. তার মানে হচ্ছে একটা পার্টিকুলার ডেটার উপর ভিত্তি করে আমরা হয়তো ভবিষ্যতে কি হতে পারে সেটা মডেল করার চেষ্টা করব। এটার একটা মডেলিং স্ট্রাকচার নিয়ে আমি একটু পরে কথা বলবো, সেটা হতে পারে। এবং ফাইনালি we will display the result of our manipulation বা our analysis. ওই ডিসপ্লে ডেটাটা as a form of map হতে পারে, অথবা আমরা আমাদের যে সফটওয়্যার বা যে হার্ডওয়্যার সেটার মাধ্যমে আমরা ডিসপ্লে করতে পারি।
সেটা হতে পারে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য উপায় হচ্ছে এটাকে ম্যাপ আকারে পাবলিশ করা। তো ম্যাপ নিয়েও তোমরা হয়তো পড়েছো, আমরা আমাদের নেক্সট ক্লাস যেটা নেক্সট লেকচার হয়তো ম্যাপ নিয়ে আমরা হয়তো কথা বলবো। বাট final output of GIS work is a map that is in a paper published form. তারপরে হচ্ছে এখন এখানে এতগুলো কাজ যে আমি করলাম, কেন করলাম? করলাম হচ্ছে টু সলভ আ কমপ্লেক্স প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট প্রবলেম। এমন কোন মানে একটা কমপ্লেক্স একটা 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 প্ল্যান এবং ম্যানেজমেন্ট কোন একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা সলভ করার জন্য আমরা জিওগ্রাফিক্যালি রেফারেন্স অথবা স্পেশালি রেফারেন্স ডেটা ইউজ করলাম এবং সেগুলোর উপর কাজ করলাম। So in other words, we can term GIS as a system, as a computer system that is used to assemble, store, manipulate, and display geographically referenced information. Almost the same definition. Again, it's a fusion of information system and imaging or positioning technologies. So two things. First of all, information system, that means IT or data related to the information system, and then displaying it with a positioning or imaging technologies. So এইটার মাধ্যমে যেমন ধরো আজকাল আমরা ফোনেও কিন্তু অনেক ধরনের অনেক কিছু ডিসপ্লে করতে পারি। তাহলে জিআইএস গুলো নিয়ে ইনফরমেশন সিস্টেম এবং পজিশনিং সিস্টেমের যে পজিশনিং অর ইমেজিং টেকনোলজির যে অ্যামালগামেশন, that is called the GIS. So it actually accumulation of the concepts of geography. এখানে geography যেমন আছে, it has cartographic flavor. It definitely, since it is being worked on a computer, তাহলে এটা একটা কম্পিউটার সায়েন্স এখানে ইনভলভ আছে। আর তোমরা যখন জিআইএস এর অ্যানালাইসিস করবা, you will see lots of statistics and mathematics. So তাহলে এটা কতগুলো এই যে জিওগ্রাফি, কার্টোগ্রাফি, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স, এই সবগুলো জিনিসের সবগুলো সায়েন্সের অ্যাকুমুলেশন। এবার আসো রিয়েলিটির সাথে জিআইএস এর আসলে পার্থক্যটা কি, বা রিয়েলিটির সাথে জিআইএস এর সম্পর্কটা কি। রিয়েল ওয়ার্ল্ডে আমরা যদি এই ধরনের একটা এই যে দেখতে পাচ্ছ নিচে, এই ধরনের একটা ফিচার, এটা আমাদের রিয়েলিটিতে এটা কিন্তু এটাই দেখি আমরা সাধারণত। তো এইটাকে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডকে আস্তে আস্তে জিআইএস ডেটা বানাবো, বেসিক্যালি আমরা কি করি, ম্যাপ করার সময় ম্যাপে এক ধরনের ইয়ে থাকে, আমরা সেটাকে মানে রিয়েলিটিতে এক ধরনের গাছপালা থাকে, বিল্ডিং থাকে, নদী থাকে, এগুলো হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড বা স্পেশালি রেফারেন্স ফিচার, যেগুলো আমি একটু আগে বললাম। তো এই ফিচার গুলোকে আমরা যখন বিভিন্ন লেয়ারে ভাগ করি, যেমন ধরো এখানে একটা লেয়ার হতে পারে যে এখানে শুধু আরবান এরিয়া, তাহলে আরবান এরিয়া যে আরবান সেটআপ, সেটা নিয়ে একটা লেয়ার হতে পারে। আবার হতে পারে যেমন ন্যাচারাল ফিচার্স, লাইক একটা হচ্ছে ন্যাচারাল ফিচার্স হচ্ছে ফরেস্ট আছে এখানে একটা, তারপরে এখানে আবার ওয়াটার বডিজ আছে, তাহলে ওয়াটার বডি এবং ফরেস্ট নিয়ে একটা ফিচার হতে পারে। তারপরে ধরো এখানে এলিভেশন দেখতে পাচ্ছি, মানে এলিভেশন মানে হচ্ছে টোপোগ্রাফি, লাইক প্রত্যেকটা জায়গার উচ্চতা আমাদের জানা, তাহলে ওই এলিভেশন রিলেটেড একটা ফিচার হতে পারে। আবার ল্যান্ড ইউজ, আমি যেটা বললাম যে ন্যাচারাল ফিচার্স অথবা আর্টিফিশিয়াল ফিচার্স, মানে ল্যান্ডের ইউজটা কি হবে এটা নিয়ে একটা লেয়ার হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের স্ট্রিট নিয়ে একটা লেয়ার হতে পারে। পার্সেলস অফ ল্যান্ড, এটা নিয়ে একটা ইয়ে হতে পারে। আবার যেমন ধরো পুরো জায়গাটা তিনটা সিটিতে ভাগ করা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ভাগ যেটা, সেটা হয়তো তিনটা সিটি, এই জায়গাটা হচ্ছে সিটি এ, এই জায়গাটা হচ্ছে সিটি বি, আর এই জায়গাটা হচ্ছে সিটি সি। হ্যাঁ, সরি, এটা হচ্ছে সিটি এ, তারপরে হচ্ছে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এই ধরনের হতে পারে। এগুলোকে আমরা এই এতগুলো ফিচার কিন্তু এই জায়গার মধ্যে আমাদের রিয়েলিটির মধ্যে হয়তো নাই, কিন্তু আমরা সবগুলোকে একসাথে বিভিন্ন লেয়ারের মাধ্যমে আমরা মানে প্রকাশ করব, এবং এই প্রত্যেকটা লেয়ারকে যদি আমরা একের উপর
একটার উপর আরেকটা যদি আমরা ওভারলে করি, সেটাই হচ্ছে আমাদের টোটাল জিআইএস ডেটা। এখন ওভারলে করাটা সবসময় মানে ম্যান্ডেটরি না। যে কোনো ধরনের, এই যে আমরা দুই ধরনের ডেটা দেখতে পাচ্ছি এখানে, রাস্টার, ভেক্টর, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলছি। এগুলো ডেটা, জিআইএস ডেটা টাইপ নিয়ে যখন কথা বলবো তখন এগুলো নিয়ে কথা বলবো। তো this is what we actually um, go through when we convert the reality to GIS. এরপরে তাহলে জিআইএস এই জিনিসটা, এই যে কনসেপ্ট জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এই কনসেপ্টটা কোথেকে আসছে? It actually came from long ago. We know that human are actually inhabitant of cave once upon a time. যখন প্রথম একদম সভ্যতার শুরুর দিকে মানুষ গুহাতে বাস করত, এবং গুহাতে বাস করে গুহা থেকেই কিন্তু তারা বাইরে হয়তো বিভিন্ন ধরনের শিকার করতে যেত বা বিভিন্ন ধরনের কৃষিকাজ, শিকার এগুলো করতো। তারপর আস্তে আস্তে মানুষ যখন সভ্য হলো তখন বাড়ি ঘর বানাতে শুরু করলো বা অন্যান্য কিছু। So when they were staying in the cave, on the cave wall, তারা এই ধরনের কিছু ম্যাপ আঁকতো তখন। যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা একটা ফ্রান্সের লাস্কোক্স কেভ, ফ্রান্সে আছে। সেই ফ্রান্সে কিন্তু এই কেভটার ইয়া পাওয়া গেছে, যেখানে কেভের দেয়ালে হয়তো এই ধরনের, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু প্রাণীর ছবি আছে, মানে কোন জায়গায় গেলে এই প্রাণীটা পাওয়া যাবে, তারপরে আরেকটু দূরে গেলে কি পাওয়া যাবে। সোজা কথা হচ্ছে, আমরা আমাদের অ্যানালাইসিসের জন্য বা আমাদের চিন্তা ভাবনার জন্য কত সহজে আমরা খুঁজে পেতে পারি বিভিন্ন জিনিস, সেটা নিয়ে তারা এই কেভের ওয়ালে they have drawn some paintings. So that is one of the earliest form of GIS. Again, we know that আগে একটা রাষ্ট্রগুলো একে অপরের সাথে এখনো হয় যদিও, তারপরে আগে যুদ্ধ বিগ্রহে খুব বেশি তারা নিয়োজিত ছিল। So in that time when they actually was in war one with another, ওই সময়ে তারা কিন্তু they used to have some maps, যে স্ট্র্যাটেজিগত, যে আমি এখানে থাকবো, আমার শত্রু এখানে থাকবে, তারপরে আমরা এদিক থেকে ঘিরে ধরবো। So all those war map was basically the earliest form of GIS. যে একটা অ্যানালাইসিস করা, আমি একটা ম্যাপ আঁকলাম, শুধু ম্যাপ আঁকলেই হবে না, শুধুমাত্র ম্যাপ আঁকাটা হচ্ছে কার্টোগ্রাফি, আর ম্যাপের মাধ্যমে আমি অ্যানালাইসিস করা, যে এই যে বললাম এখানে ওয়ারের ক্ষেত্রে কিন্তু বিশাল অ্যানালাইসিস করার বিশাল ইয়ে আছে, স্কোপ আছে। যে এখানে দেখতে পাচ্ছ যে ব্রিটিশ আর্মি কোথায় থাকবে, আমেরিকান আর্মি কোথায় থাকবে, ফ্রেঞ্চ আর্মি কোথায় থাকবে, এই যে আমি একটা অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসটা ম্যাপের উপরে, সেটাই হচ্ছে আমার জন্য জিআইএস। So Dr. John Snow, he is called the father of the GIS, who is also the father of the epidemiology. এখন যে আমরা প্যান্ডেমিক বা এই যে করোনার মধ্যে দিয়ে যাচ্ছে, COVID-19 এর মধ্যে দিয়ে যাচ্ছি, গ্লোবাল প্যান্ডেমিক। সো দেয়ার ওয়াজ আ টাইম যখন এপিডেমিওলজি তখনও কিন্তু ওভাবে এখনো, মানে ছোঁয়াচে রোগ যে ছোঁয়াচে হতে পারে, it was not discovered at that time. Back in 1854 or 1850s, early 1850s, তখন কি হচ্ছিল, লন্ডন শহরে there was an outbreak of cholera. So we used to know that previously the cholera was a pandemic, or it was regarded as one of the deadliest disease. যখন এটা হতো, সাথে সাথে একটা গ্রাম একদম ধ্বংস হয়ে যেত বলতে তারা মারা যেত, তারপরে কোনো চিকিৎসা ছিল না। So Dr. John Snow is known as the father of the modern epidemiology. So what he did, যখন লন্ডন শহরে কলেরা আউটব্রেক শুরু হলো, যখন সে করলো কি, সে দেখার চেষ্টা করলো, he was a doctor, so doctor means physician. তখন সে চিন্তা করলো যে সে কি করতে পারে, বা তখন হঠাৎ করে তার মাথায় আসলো যে রোগটার বিস্তৃতি কোন দিক থেকে শুরু হয়েছে। তো সেই ইনফরমেশন দিতে শুরু করলো, যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, যে আপনার বাড়িতে কি রোগ আছে,
এখানে কি রোগ আছে, এখানে কি রোগ আছে, এরকম করতে করতে দেখা যাচ্ছে যে সে এই যে বাড়িগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, যে এই যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর মধ্যে এই যে রোগের এগুলো হচ্ছে রোগ, এখানে হচ্ছে রোগ। সে করলো কি লন্ডন শহরের ম্যাপ নিয়ে রোগ এখানে আছে, ওখানে আছে, এখানে আছে, এভাবে করে করে সে চিহ্নিত করতে শুরু করলো। So, an outbreak in London 1854 in the Soho district was typical at the time, and the death it caused are shown in the map in the right. So, এই জায়গাতে মরে যাচ্ছে, এই জায়গাতে মরে যাচ্ছে, সে একটা ডেটা নিতে শুরু করলো। এই ডেটাগুলো নিতে 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 একটা সময় সে ডেটা যখন সব নেওয়া শেষ, সে তখন অ্যানালাইসিস করতে লাগলো যে কোন জায়গায় ডেথ সবচেয়ে বেশি বা কোন জায়গায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা এখন যদি এইভাবে খালি চোখে যদি এই ম্যাপটা দেখতে থাকি, আমরা দেখব যে হয়তো এই জায়গাটাতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি কালো বা সবচেয়ে বেশি মানুষ এখানে আক্রান্ত। তখন সে চিন্তা করলো, সে বুঝতে পারলো যে এই জায়গার সাথে রিলেটেড রোগটা, এই জায়গাতে আসলে মানে এই জায়গাতে কি এমন আছে যে এই জায়গা থেকে মৃত্যু বেশি। তখন সে ইনভেস্টিগেট করতে করতে দেখলো যে এই জায়গাতে দেয়ার ওয়াজ এ ওয়াটার পাম্প, ড্রিঙ্কিং ওয়াটার পাম্প, যেখান থেকে মানে ড্রিঙ্কিং ওয়াটার ওয়েল আর কি, যেখান থেকে সবাই পানি পানি নিত। তো ওই জায়গাটাই তার মানে হচ্ছে সে বুঝতে পারলো যে ওই পাম্পটার মধ্যেই, এই যেটা এখন বর্তমানে এই হচ্ছে পাম্পটা এখনো আছে এই ক্ষেত্রে, আমি আমি গিয়ে দেখেছি এটা। সো এই যে পাম্পটা ব্রড স্ট্রিটে, তো এই পাম্পটা তখন সে করলো কি, যখন বুঝলো যে এই পাম্পটা নিশ্চিত ভাবে এইটার পানি হচ্ছে কন্টামিনেটেড, তখন সে এই পাম্পটা ভেঙে দিল এবং ভেঙে দিয়ে আম, তারপর সে বুঝতে পারলো, তো যখন সে ভেঙে দিল, কেউ তখন এই পাম্প থেকে আর পানি নিচ্ছে না, তখন অন্যান্য জায়গা থেকে তারা পানি নিচ্ছে। তখন আস্তে 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 রোগীর বিস্তৃতি কমে গেল। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। প্রথম সে বুঝতে পারলো যে আম, সে একটা জিআইএস রিলেটেড একটা অ্যানালাইসিস করলো এবং আম, তাকে বলা হতো যে ফাদার অফ দ্য মডার্ন এপিডেমিওলজি। এপিডেমিওলজি এর আগেও ছিল, বাট মডার্ন এপিডেমিওলজি জনক সে, এবং তাকে ফাদার অফ দ্য জিআইএস বলা হয়। সো there were some historical advancement in GIS. Some historical milestone for GIS was in 1963, Canada Geographic Information System was invented first by Roger Tomlinson. তারপরে 1965 হাওয়ার্ড ফিশার নামে এক লোক, হাওয়ার্ড ল্যাবরেটরি ফর কম্পিউটার গ্রাফিক্স, সে ইয়ে করলো, সে চালু করলো, যেখানে ফার্স্ট হি started mapping and with some technological software like CMap, CalForm, এই ধরনের কিছু সফটওয়্যার নিয়ে সে কাজ শুরু করলো। 1966 থেকে 1967 এরপরে আবার এক্সপেরিমেন্টাল কার্টোগ্রাফিক ইউনিট শুরু হলো রয়্যাল কলেজ অফ আর্ট ইংল্যান্ডে। এভাবে করে 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 বিভিন্ন ধরনের অ্যাডভান্সমেন্টের পরে কমার্শিয়াল ডেভেলপমেন্ট ওয়াজ স্টার্টেড ইন 1980s। অ্যান্ড যদিও এর আগেই এসডি, এই যে 1969 জ্যাক এন্ড লরা ডেগারমন established the environmental system research unit, যেটা হচ্ছে যারা পরবর্তীতে আরজিআইএস যে সফটওয়্যার আমরা কাজ করব, সেই সফটওয়্যারটা বেসিক্যালি তারাই বানায়। আর এরও আগে সিক্রেট সার্ভিস, বিভিন্ন ধরনের সিক্রেট সার্ভিস, ইউএস সিক্রেট সার্ভিস লাইক সিআইএ, তারপরে হচ্ছে ইউএসজিএস, ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে, তারপরে ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস। সোজা কথা হচ্ছে ইউএস এর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো, এটা হতে পারে যে ডিফেন্স রিলেটেড অথবা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড, তারা জিআইএস রিলেটেড কাজ শুরু করলো। এবং ফাইনালি in 1990s to 2000 over 1 million GIS user সারা পৃথিবীব্যাপী হলো। এবং we have come across some web-based GIS program like WebGIS, web mapping, Google Earth, last class আমরা দেখেছিলাম যে Google Earth, তারপর হচ্ছে OpenStreetMap, Google Maps, Participatory GIS, দেন ভলান্টিয়ার GIS, এই ধরনের অনেকগুলো সার্ভিসের সাথে পরিচিত হলাম, যে সার্ভিসগুলো পরবর্তীতে খুবই জনপ্রিয় হলো। এখন জিআইএস এর আসলে করার ক্ষমতা কতটুকু, জিআইএস কেন আমরা ইউজ করব, বা জিআইএস which question that GIS can answer, ওটা যদি আমরা দেখতে যাই, একটা ছোট্ট একটা ইমেজ দিয়ে আমরা বোঝাই।
যে ধরো এটা একটা সিটির ম্যাপ। এই সিটির ম্যাপে যেটা দেখেন গাঢ় অঞ্চল যেটা আছে, যেমন এই অঞ্চলগুলো, গাঢ় অঞ্চলগুলো হচ্ছে 1950s এর সময়কার শহরের এক্সপানশন। শহরটা এইটুকুই ছিল 1950s এ। এরপরে 1990s এ যখন আমরা আবার ডেটা নিলাম, আবার ডেটা নেওয়ার পরে তখন এইটা হলো, মানে সোজা কথা শহর এক্সপান্ড হচ্ছে, শহর আগের তুলনায় বেড়ে যাচ্ছে অনেক জায়গায়। এটা হচ্ছে 1990s। আর আমরা টোটাল 1990 তে মিউনিসিপাল বাউন্ডারিটা হচ্ছে এই যে কালো যে এটা আছে, এটাই হচ্ছে আমাদের ওই শহরের জন্য মিউনিসিপাল বাউন্ডারি। হ্যাঁ, এটা হতে পারে, ধরো সে ফর এক্সাম্পল you can compare it with Dhaka City Corporations, Chittagong City Corporation or some other city corporations. যেটা হয় যে এখন তাহলে আমরা এই যে ম্যাপ, এই ম্যাপের মধ্যে আসলে কোন কোন ইনফরমেশনটা পেতে পারি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ভিলেজ। এই যে এখানে যদি একটা কোশ্চেন করা হয় যে এই ভিলেজটার নাম কি, তখন মেবি বোরগরেন, এটা একটা জার্মানির একটা একটা অঞ্চল, তাহলে বোরগরেন নামে একটা ম্যাপও আছে। এটা হয়তো ওই গ্রামের নাম হচ্ছে এইটা। তারপর সিটি হল কোথায়, তাহলে সিটি হলটা হচ্ছে এই জায়গাতে অবস্থিত সিটি হল। তারপর হচ্ছে এ, আমরা একটা পয়েন্ট দিলাম হচ্ছে এ, আর একটা পয়েন্ট দিলাম হচ্ছে বি। এ এবং বি এর মধ্যে দিয়ে শর্টেস্ট রুট কোথায়, বা শর্টেস্ট রাস্তা এ থেকে বি তে যাওয়ার জন্য। মেবি এভাবে করে আমরা ডিরেক্ট একটা পথ যদি থেকে থাকে তাহলে আমরা বলতে পারি। আদারওয়াইজ সবসময় তার এই একেবারে শর্টেস্ট রুটের মধ্যে দিয়ে রাস্তা যায় না, রাস্তাটা একটু একটু এদিক সেদিক যেতেই পারে। তাহলে আমরা হয়তো এই যে রাস্তাগুলো দিয়ে 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 আমরা হয়তো দেখাতে পাচ্ছি যে এ এবং বি এর মধ্যে শর্টেস্ট রুট। এখন রাস্তা তো অনেকগুলোই হতে পারে, শত শত রাস্তা আছে, এর মধ্যে শর্টেস্ট রুট কোনটা, জিআইএস আমাকে সেই আনসারটা দিতে পারে। তারপরে হচ্ছে ধরো হোয়াটস দ্য রিলেশন বিটুইন রোড নেটওয়ার্ক এন্ড রিভার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এগুলো হচ্ছে রোড নেটওয়ার্ক, এই যে রোড নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক। আবার কিছু কিছু জায়গা আছে, যেমন ধরো এটা হচ্ছে রিভার, এগুলো হচ্ছে রিভার। তাহলে রোড এবং রিভারের মধ্যে আসলে সম্পর্কটা কি? বা এখানে ধরো এই যে রিভার দেখতে পাচ্ছি, আমি এখানে রিভার দেখতে পাচ্ছি, এখানে রোড ছিল আর রিভার ছিল, তার মানে রোড এবং রিভার একে অপরকে ইন্টারসেক্ট করেছে। তারপরে হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন 1950s এন্ড 1990s, যে কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আরবান এরিয়া কি আগের থেকে বেড়েছে না কমেছে, সেই আনসারও কিন্তু আমরা এই জিআইএস এর মাধ্যমে দিতে পারি। এটা হচ্ছে জিআইএস এর যে স্কোপের মধ্যে কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেসব আনসার গুলো এখানে দেওয়া যেতে পারে। অথবা কিন্তু নর্মালি জিআইএস এর যে অ্যানালাইসিস এর মাধ্যমে অনেক 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 প্রশ্নের উত্তর দেওয়া যায়। ইভেন মডার্ন টাইমে রিসার্চ রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেনের আনসার কিন্তু জিআইএস দিতে পারে, স্ট্যাটিস্টিক্যাল যে কোনো ধরনের আনসার। এখন আসলে জিআইএস এর কম্পোনেন্টস কি কি। জিআইএস এর কম্পোনেন্টস যদি আমরা দেখতে যাই, জিআইএস এর কম্পোনেন্টস হচ্ছে তিনটা কম্পোনেন্টস। Basically, it conventionally accepted that GIS is made up of four components. Sorry, it has four components. One is data, one is technology, one is application, and another last one is people. So first of all, let's talk about the technology component. আমরা ডেটা কম্পোনেন্ট নিয়ে পরে কথা বলবো, কারণ ডেটাই হচ্ছে আমাদের জন্য আসলে এই যে ফার্স্ট লেকচারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে জিওগ্রাফিক ডেটা। তাহলে let's talk about the technology component. First of all, as I said earlier, GIS uses some computer technology. So it needs hardware, it needs software. তাহলে এই যে টেকনোলজি involves everything. এখানে আমাদের সিপিইউ যেমন থাকবে, যে which would be the heart of the GIS hardware. তারপরে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সফটওয়্যার মানে ইম্পর্টেন্ট। এখানে অবশ্যই একটা প্ল্যাটফর্ম, জিআইএস একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে তো জিআইএস কাজ করতে হবে। জিআইএস আবার আরেকটা ইন্টারেস্টিং আসপেক্ট হচ্ছে ক্লায়েন্ট সার্ভার যে নেটওয়ার্কিং মডেল, সেই মডেলটাও কিন্তু নেটওয়ার্কিং সিস্টেমটাও কিন্তু জিআইএস এ, মডার্ন জিআইএস এ খুব বেশি ইউজ হয়। আরেকটা হচ্ছে জিও রিলেশনাল মডেল। আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আমরা সামনে লেকচার গুলোতে এগুলো নিয়ে পড়বো। The conventional georelational model would be used in the GIS, and which is a very important technological component.
Another component is data component. As I said earlier, the data নিয়ে আমরা পরবর্তীতে খুব বিস্তারিত আলোচনা করব, but for the beginning আমি যেটা বলেছিলাম যে geographic data um, is any data about the earth surface, পৃথিবীর বুকে যে কোনো ধরনের ডেটা নিয়ে কথা বলবো, সেটাই হচ্ছে GIS. So it records the location and characteristics. তাহলে দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে জিওগ্রাফিক ডেটার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে আমরা লোকেশনও জানি, আমরা ক্যারেক্টারিস্টিক্সও জানি। সাধারণত জিওগ্রাফিক ডেটা না হয়ে যদি শুধুমাত্র ডেটা হতো তাহলে এটা শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক্স থাকতো, লোকেশন থাকতো না। আর জিওগ্রাফিক হওয়ার কারণেই বিষয়টা হচ্ছে লোকেশন। যেহেতু আমি আর্থ সারফেসে কোন একটা বিষয় নিয়ে ডিল করছি, আমাকে লোকেশন জানতেই হবে এই জায়গায়, যে আমার এই জিনিসটা আসলে কোথাকার ডেটা। তো GIS data could be raster or vector, এবং যেহেতু বললাম যে লোকেশন এবং characteristics এটা জানা আছে, so location means spatial data and attribute means the characteristics, so all those information should be there. And geographic data has a strong relation with temporal aspects. Temporal means সময়ের সাথে সাথে এই ডেটার একটা সম্পর্ক আছে সময়ের সাথে। লাইক সহজ কথায় যদি আমি এক কথায় যদি বোঝাই, যে এই যে বললাম কিছুক্ষণ আগে যে 1950-এর দিকে শহর কেমন ছিল এবং 1990-এর দিকে শহর কেমন ছিল, শহর আরো বেশি এক্সপ্যান্ড করেছে, এই যে ডিফারেন্সেস, দ্যাট ইজ কল্ড দ্য টেম্পোরাল অ্যাসপেক্ট অফ দ্য GIS data. Okay, so এবার আসো application component. Application component is basically it explained from three perspectives, like areas of application, nature of application, and approaches for implementation. তিন ধরনের ব্যাখ্যা করা যায়। It has so many sectorial applications, application area. It could be used in academia, it could be used in business, it could be used in military, it could be used in government service, it could be used in industrial services. As we have already talk about this, that GIS was first used in the military purposes, so it could be used in training, command and control, intelligence gathering. একটা দেশ যখন অন্য দেশের উপর কোনো ইন্টেলিজেন্স বা কোনো এসপিওনাজ, কোনো ইনফরমেশন কালেক্ট করতে হয়, সেটা অবশ্যই GIS এর মাধ্যমে করবে। যেমন ইউএসএ ইচ্ছা করলে এখন ইরানে ঢুকতে পারবে না, তাহলে অথবা নর্থ কোরিয়াতে ঢুকতে পারবে না। তারা করে কি, তোমরা নিশ্চয়ই বিবিসি বা সিএনএন এর বিভিন্ন সময় দেখো যে তারা ইরান এবং নর্থ কোরিয়ার উপর তারা দৃষ্টি রাখে কিভাবে, স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে। যে হয়তো নর্থ কোরিয়াতে দেখা গেল যে কোন একটা মাঠে হয়তো তারা কুচকাওয়াজ করছে, তাহলে ইউএসএ ওটা নিউজ হয়ে যায় বিবিসি অথবা সিএনএন এ, যে তারা এখানে হঠাৎ করে নড়াচড়া দেখা দিয়েছে বা এখানে কুচকাওয়াজ হচ্ছে বা কিম জং উন কিছু একটা করেছে, হয়তো সেটার একটা নিউজ হয়ে যায়। আবার ধরো ইরানে কোন একটা জায়গাতে হয়তো মরুভূমিতে কোন একটা জায়গায় গাড়ি বা অন্যান্য কিছু দেখা যাচ্ছে, তখন তারা চিন্তা করে যে এখানে হয়তো পারমাণবিক বোমা বানাচ্ছে বা কোনো একটা কিছু আছে এখানে। লাস্ট আচ্ছা, আরো কিছু সেক্টর আছে, যেমন একাডেমিয়াতে আমি বললাম যে রিসার্চ, তারপর হচ্ছে লাইব্রেরি, বাস রাউটিং এটসেট্রা এই ধরনের ফিল্ড গুলোতে GIS ইউজ করা হয়। তারপরে ধরো বিজনেসে রাইট নাও বিজনেসে কিন্তু রিয়েল এস্টেট, মার্কেট অ্যানালাইসিস, ব্যাংকিং, ডেলিভারি অফ দ্য প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি এবং খুব সাকসেসফুলি GIS ইউজ করা হচ্ছে। গভর্নমেন্ট সার্ভিসেস থেকে এই যে বললাম 70s এর থেকে শুরু হয়েছে গভর্নমেন্ট সার্ভিসে GIS ইউজ করা। এই যে ইউএস এর কথা বললাম, ইউএসএ তাদের ল্যান্ড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফরেস্ট ম্যানেজমেন্ট, ওয়াটারশেড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ওশেন ম্যানেজমেন্ট, ওয়েদার সার্ভিসেস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে GIS এর ব্যবহার করে এবং ডে টু ডে লাইফে GIS এর ব্যবহার অপরিসীম। আমরা এতটা ইউসেজ এখনো করে উঠতে পারিনি। তারপরে ইন্ডাস্ট্রিতে সার্ভেইং অর ম্যাপিং, ভেহিকল ট্র্যাকিং, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, মিনারেল এক্সপ্লোরেশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু GIS খুবই বেশি ইউজ হয়। আসলে লাস্ট যে কম্পোনেন্ট GIS এর সেটা হচ্ছে পিপল কম্পোনেন্ট। পিপল কম্পোনেন্ট মানে হচ্ছে তুমি আমি, আমরা যারা GIS নিয়ে কাজ করি। তো GIS নিয়ে যারা কাজ করে তারা দুই ধরনের, একটা হচ্ছে এক্সপার্ট ইউজার আর একটা হচ্ছে নরমাল ইউজার। এক্সপার্ট ইউজার যারা, তারা হচ্ছে ডেভেলপার, user and developer of GIS. So
they could be classified into three categories: viewers, general users, and GIS specialists. First of all, viewers, যেমন ধরো তুমি একটা অ্যানালাইসিস করে একটা ম্যাপ তৈরি করলা, যে ইউনিভার্সিটি একটা ম্যাপ তৈরি করলা, তাহলে এই ম্যাপটা যারা যারা দেখবে, ধরো তোমরা তো জিআইএস নিয়ে কাজ করছো, বা ফিশারিজ ডিপার্টমেন্টের জিআইএস যেহেতু তোমাদের একটা কোর্স আছে, তোমরা হয়তো ভবিষ্যতে কেউ কেউ হয়তো জিআইএস নিয়ে কাজ করবা, is more related with our department, কিন্তু অন্য ডিপার্টমেন্টের কেউ যদি এই ম্যাপটা দেখে যে হ্যাঁ ঠিক আছে এখানে একটা ম্যাপ তৈরি করা হলো, তাহলে এই জিনিসটা ওরা হবে নর্মাল ভিউয়ার্স। তারপর হচ্ছে জেনারেল ইউজার, হচ্ছে তোমরা যারা কাজ করবা বা আমরা যারা কাজ করব তারা হচ্ছে জেনারেল ইউজার। আর জিআইএস স্পেশালিস্ট হচ্ছে তারা যারা ডেভেলপ করে, জিআইএস সফটওয়্যার ডেভেলপ করে বা বিভিন্ন ধরনের কোডিং করে, নিজেরা অনেক কিছু করতে পারে। সফটওয়্যার তো বাধা ধরা একটা প্রোগ্রামের বাইরে আর কোনো কিছু করতে পারে না। সফটওয়্যারে নির্দিষ্ট কিছু অ্যানালাইসিস করা যায়, ধরো 100টা অ্যানালাইসিস করা যায় বা 200টা অ্যানালাইসিস করা যায়, কিন্তু যারা প্রোগ্রামার তারা করে কি নিজেরা অ্যানালাইসিস কিভাবে করতে হবে, নিজে একটা সূত্র বের করে বা নিজে একটা করে, তারপর সেই অনুযায়ী কোডিং করে। এটা ArcGIS ও করা সম্ভব বা অন্যান্য GIS প্ল্যাটফর্মে করা সম্ভব। General users are people who use GIS for conducting business, performing professional services, and making decisions, etc. And GIS specialists are those who actually make GIS work, like GIS managers, database administrators, etc., etc. So আমরা ডেটা নিয়ে কথা বলছিলাম। নর্মাল ডেটার সাথে জিআইএস এর ডেটার যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে জিআইএস এর ডেটা হচ্ছে স্পেশাল ডেটা or geographic data. Those are same. তাহলে স্পেশাল or geographic এর অর্থটা কি? About why they are different. Yes, they are different because special data can be mostly defined as the information that describes the distribution of things upon the surface of the earth. আমরা যে কোনো ধরনের এমনিতে ডেটা ইউজ করতে হলে, ডেটা ব্যবহার করতে হলে হয়তো আমরা বললাম যে এনএসটিইউতে ফিশারিজ ডিপার্টমেন্টে যতজন স্টুডেন্ট আছে সবার বাসার ঠিকানা, এটা একটা ডেটা, বা সবার ফোন নাম্বার, এটা একটা ডেটা, সবার ইমেল আইডি, আমি যে তোমাদের কাছ থেকে ইমেল আইডি নিলাম বা তোমাদের ইনফরমেশন নিলাম, সেটা একটা ডেটা। তো সেই ডেটার সাথে কিন্তু সেটা কিন্তু জিওগ্রাফিক ডেটা হলো না, বা এমন কোনো বিষয় না যে এটা সারফেস অফ দ্য আর্থ এর মধ্যে দিয়ে হতে হবে। হ্যাঁ, তোমাদের ঠিকানা যদি নিতাম এবং নিয়েছি, ঠিকানা হতে নেই যদি ঠিকানা নিতাম এবং ঠিকানার যদি XY কোঅর্ডিনেট নিতাম, সেটা হতো geographic data. So it could be the distribution of things upon the surface of the earth. So in effect, any information concerning the location, shape, and relationship. তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে লোকেশন, শেপ, and relationship among the geographic features. তাহলে জিওগ্রাফিক বিভিন্ন ধরনের ফিচার, যেমন ধরো ফরেস্ট হতে পারে, যেমন ধরো বিল্ডিং হতে পারে, যেমন ধরো প্রাইমারি স্কুল। তাহলে প্রাইমারি স্কুল, বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো কোথায় কোথায় অবস্থিত, আমরা এটা লোকেশন নিলাম, শেপ গুলো কি কি, এটা কি একতলা বিল্ডিং না দুতলা বিল্ডিং না কি, সেটা নিতে পারি, এবং রিলেশনশিপ, যে একটা স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব কত। আচ্ছা, এই তিনটা ভিন্ন জিনিস হতে পারে, এটা একটা জিআইএস ডেটা হতে পারে। সো প্রত্যেকটা ডেটার ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক দেখানো সম্ভব। So spatial data is usually stored in coordinate and topology. আমরা কোঅর্ডিনেট এবং টপোলজি নিয়ে ভবিষ্যতে পরিষ্কার বলবো, তবে ফর নাও আমরা নিশ্চয়ই জানি যে XY কোঅর্ডিনেটের ভিতরে যেটা এদিকে যদি হয় Y আর এদিকে যদি হয় X, তাহলে XY কোঅর্ডিনেটের এই অংশের যদি একটা পয়েন্ট আমরা বলি যে এটা একটা স্কুল, তাহলে এই স্কুলটার X এবং Y ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য লোকেশন X, Y। এই লোকেশন হচ্ছে আমরা যে ডেটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আমরা পয়েন্ট ডেটা পাই। আবার ডেটা হতে পারে, যেমন ধরো লাইন হতে পারে, যেমন একটা রাস্তা, এই হচ্ছে একটা রাস্তা, ইট কুড বি জিআইএস ডেটা। আমরা এগুলো নিয়ে একটু পরেই কথা বলছি। তো স্পেশাল ডেটার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্পেশাল ডেটা ক্যান বি ম্যাপড। এই যে তোমার ফোন নাম্বার নিলাম আমি, ফোন নাম্বার কিন্তু ম্যাপিং করা যাবে না, তাহলে এটা স্পেশাল ডেটা হলো না। আর কিন্তু আমি যদি তোমাদের ঠিকানা নিতাম একটা বিশাল একটা জায়গার মধ্যে, বাংলাদেশের ধরো পুরো বাংলাদেশের ম্যাপ যদি হয় এই ধরনের, ধরে নিলাম আমি বাংলাদেশের ম্যাপ হচ্ছে এই ধরনের, এখানে হচ্ছে একজন তোমাদের বাড়ি, আর এখানে আরেকজনের বাড়ি, এখানে আরেকজনের বাড়ি, এখানে আরেকজনের বাড়ি, এবার যদি আমি ম্যাপ করতাম সেটা কিন্তু একটা স্পেশাল ডেটা হতো, ঠিকানা যদি আমি তোমাদের নিতাম। So special data is often accessed, manipulated, and analyzed
স্পেশাল ডেটা আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে স্পেশাল ডেটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারি এনি টাইম। যদি একটা ডেটাবেসের মধ্যে থাকে we can manipulate it, আমরা এটা অ্যানালাইসিস করতে পারি এবং নতুন নতুন সেট অফ ইনফরমেশন অর রেজাল্ট আমরা পেতে পারি। সো এটা স্পেশাল ডেটার একটা এটা বৈশিষ্ট্য। এবার আসো স্পেশাল ডেটার একটা মানে খুবই খুবই ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে এটার অ্যাট্রিবিউট। তার মানে হচ্ছে information about the attribute, মানে information about the geographic data। তাহলে কি কি attribute data describes the characteristics of the special features। আমরা এতক্ষণ বললাম লোকেশনের কথা, এখন আসো ক্যারেক্টারিস্টিক্স এর কথা, মানে ডেটাটা কেমন, ডেটার ব্যাপারে ইনফরমেশন। তাহলে কি these characteristics can be quantitative or qualitative in nature। এটা যেমন ধরো এই যে আমি বললাম তোমাদের ঠিকানা বললাম, তাহলে ঠিকানাটা হচ্ছে একটা একটা করে আমি ঠিকানা পাচ্ছি এবং ঠিকানার লোকেশন পাচ্ছি। আমি যদি জানতে চাই যে এগুলো কোন কোন জেলায় অবস্থিত, তাহলে তোমাদের বাড়ির যে ঠিকানাগুলো ইট কুড বি, যে জেলার নাম আমি নিলাম, দ্যাট ইজ কোয়ালিটেটিভ ইনফরমেশন। আবার আমি যদি বলি যে তোমাদের প্রত্যেকজনের বাড়ি কয়তলা করে, এটা একটা কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। কারো হয়তো একতলা বিল্ডিং হতে পারে, কারো হয়তো সেমি পাকা ঘর হতে পারে, বা কারো হয়তো অন্য কোনো ধরনের 4-5 তলা হতে পারে, এই ধরনের কোনো একটা ইনফরমেশন থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের জন্য characteristics of the data. So therefore it is often called the attributes of non-spatial। attribute টা আবার কিন্তু non-spatial বা aspatial data, যেটা কোনো লোকেশন লাগে না আসলে। তো লোকেশন দুটো মিলেই কিন্তু হয় জিআইএস ডেটা, লোকেশন ডেটা প্লাস অ্যাট্রিবিউট ডেটা মিলে জিআইএস ডেটা। এখন আসুক যে attribute data are non-spatial characteristics that are connected by tables to points, lines or events। এটা কিন্তু বিভিন্ন ধরনের টেবিলের মাধ্যমে একটার সাথে একটা কানেক্টেড। আমরা এটা টেবিলটা পরে দেখাবো সামনে। সো একটা কোঅর্ডিনেট লোকেশন যেখানে ফরেস্ট থাকে সেখানে উড বি স্পেশাল ডেটা while its characteristics। আমরা যে বললাম যে এই ধরো এটা একটা ফরেস্ট, আমি বললাম যে এটা একটা ফরেস্ট, এটা একটা জায়গা, এটার মধ্যে এই জায়গাটা হচ্ছে একটা ফরেস্ট। এখন এই ফরেস্টের মধ্যে আমরা যদি বলি যে এটা একটা স্ট্যান্ড, এই যে এগুলো একটা গাছ, ফরেস্টের এগুলো একটা গাছ, এগুলো হচ্ছে জিওগ্রাফিক ডেটা বা স্পেশাল ডেটা। এই স্পেশাল ডেটার মধ্যে যদি এই অবস্থায় যদি আমি ডেটাটাকে নেই, শুধুমাত্র এটা লোকেশন থাকবে। আর যদি আমি নেই যে এই গাছগুলো আসলে কোন, এটা কোন স্পিসিস, এটা কোন স্পিসিস, এটা কোন স্পিসিস, এটা কোন স্পিসিস, এবং এগুলোর ডমিনেন্ট গ্রুপ কোনটা, এটার মধ্যে সবচেয়ে বেশি হয় কোনটা, তারপর হচ্ছে এই গাছগুলো কত বড় হয়, কোনটা নাম কি, এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা করে আমি যদি ইনফরমেশন কালেক্ট করি, সেটা হবে আমার জন্য অ্যাট্রিবিউট ডেটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা আমাদের অ্যাট্রিবিউট ডেটা আর কোনটা লোকেশনাল ডেটা। আসো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমরা ডেটা নিয়ে কথা বলছিলাম, জিআইএস ডেটা। তোমরা নিশ্চয় অলরেডি জানো যে জিআইএস ডেটা are of two types. One is vector data, another one is raster data. Vector data সহজ ভাষায় যদি আমি বলি, the data which could be changed, আমরা এটা চেঞ্জ করতে পারি। যেমন ধরো এই যে এটা একটা আঁকা আছে, বৃত্ত আঁকা আছে, এই বৃত্তটার মধ্যে আমরা ইচ্ছা করলে কিন্তু বৃত্তটাকে বড় ছোট করতে পারি, বা একটু চেঞ্জ করা যায়। ইটস লাইক ইলাস্ট্রেটরে আমরা যখন ভেক্টর আঁকি, কোন একটা শেপ আঁকি, শেপটাকে কিন্তু ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। দ্যাট ইজ আওয়ার ভেক্টর ডেটা। আর রাস্টার ডেটা হচ্ছে বেসিক্যালি এটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। দ্য ডেটা নর্মালি ছবির মতো দেখতে যে ডেটাটা, সেটা হচ্ছে আমাদের রাস্টার ডেটা। আমরা ফিউচারে হয়তো ডিটেইলে পড়বো। ইয়েস, ভেক্টর ডেটা। সো ভেক্টর ডেটা could be of three types. One is point data. Point data মানে হচ্ছে বিভিন্ন ধরনের ইভেন্ট। আমরা যে বললাম যে প্রাইমারি স্কুল বা দেশের মধ্যে ইউনিভার্সিটি গুলো কোথায় কোথায় অবস্থিত, এখানে 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 এখানে, দিস আর দ্য পয়েন্ট ডেটা। আমরা অথবা এনএসটিওর ভেতরে আমরা যদি এনএসটিওর ম্যাপ হয়, তাহলে ধরো এখানে হচ্ছে আমরা হল গুলাকে চিহ্নিত করছি। এখানে হচ্ছে হয়তো আব্দুল সালাম হল, এখানে হয়তো মালিক উকিল হল, এখানে হয়তো বিবি খাদিজা, তারপরে এদিকে হয়তো আমাদের নতুন দুটো হল হয়েছে, এই দুটো হল। হ্যাঁ, তারপর হচ্ছে আবার এদিকে টিচারদের ডরমিটরি আছে, এখানে একটা ডরমিটরি, দুটো ডরমিটরি, আবার গেস্ট হাউসে টিচাররা থাকে, এখানে হচ্ছে। তাহলে এই যে আমাদের
টোটাল ডরমিটরির যে ম্যাপটা আমরা কিন্তু এই যে পয়েন্টের মাধ্যমে এটা যাচাই করছি। আবার জিআইএস ডেটা কুড বি অফ লাইনও হতে পারে, এখানে এক্স ওয়াই দুটো। আচ্ছা, এই যে আমরা এগুলো বলছি, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু এক্স এবং ওয়াই আছে, আলাদা লোকেশন ডেটা আছে আমরা, এবং এগুলো যেহেতু জিওগ্রাফিক ডেটা, এগুলোর কিন্তু আবার অ্যাট্রিবিউট ডেটাও হতে পারে। এই যে বললাম আমি ডরমিটরি, তাহলে একটা ডরমিটরি প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, এটা একটা অ্যাট্রিবিউট। আবার প্রত্যেকটার একটা হচ্ছে বয়েজদের জন্য, একটা হচ্ছে গার্লস এর জন্য, একটা হচ্ছে গার্লস এর জন্য, আবার এখানে দুটোই গার্লস এর জন্য। সামনে হয়তো এগুলো ছেড়ে দিবে, যেটা আমরা খাদিজা বিবি খাদিজা যেটা, সেটা হয়তো বয়েজের হাতে চলে যাবে, তাহলে বাকি এখানে এখানে দুটো থাকবে, এগুলো হচ্ছে গার্লস এর জন্য। এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু মানে ধারণ সংখ্যা আলাদা আলাদা, মানে টোটাল সিট সংখ্যা আলাদা আলাদা, তাহলে ডেফিনেটলি এগুলোর অ্যাট্রিবিউট গুলো আলাদা হয়ে যাচ্ছে পয়েন্ট ডেটার ক্ষেত্রে। এবার আসলে আমি যে সরি আমি মুছে দিয়েছি এনএসটিউ, এই যে এটা যদি হয় আমাদের সেন্ট্রাল গেট হলে, তাহলে এখান দিয়ে ঢুকে প্রথমে আমরা আমাদের মেইন রোড দিয়ে এখানে একাডেমিক 1-এ আসি, আমরা একাডেমিক 2 পর্যন্ত এসে এই রাস্তাটা এখানে শেষ। তারপরে ধরো এদিক থেকে আরেকটা রোড গিয়েছে, যেটা পরবর্তী ডিরেক্ট আব্দুল সালাম হলের দিকে চলে গিয়েছে, আর মধ্যখানে এই রোডটা একটা সময় গিয়ে লাইব্রেরির দিকে গিয়েছে, একটা রোড লাইব্রেরির দিকে চলে গিয়েছে, পরে আবার লাইব্রেরি থেকে একদম মেয়েদের হলের দিকে চলে গিয়েছে। সো দিস আর লাইনস, এই লাইনগুলো কিন্তু জিওগ্রাফিক ডেটা। এই যে লাইনগুলো আমরা আঁকছি এখানে, এই লাইনগুলো হচ্ছে জিওগ্রাফিক ডেটা, মানে রাস্তাকে ডিনোট করার জন্য। এখন লাইন কুড বি ডিনোটেড বাই ডিনোটেড টু রিপ্রেজেন্ট বিভিন্ন ধরনের রিভার্স, তারপরে হচ্ছে ইউটিলিটি লাইন, রোড, এগুলো বোঝানোর জন্য আমরা সাধারণত লাইন ইউজ করি। তারপরে হচ্ছে এরপর আমরা ইউজ করি হচ্ছে, একটা মিনিট, ওকে, এরপর হচ্ছে পলিলাইন। পলিলাইন হচ্ছে লাইনগুলোকে, অনেকগুলো লাইনকে যখন আমরা জোড়া দেবো সেটাকে পলিলাইন বলে, যদিও এটা কোনো পার্টিকুলার টাইপ অফ জিআইএস ডেটা না, ভেক্টর ডেটা না। ভেক্টর ডেটার আরেকটা টাইপ হচ্ছে পলিগন ডেটা। পলিগন ডেটা হচ্ছে যখন দেখো এখানে এই যে লাইনগুলো কিন্তু এই যে আলাদা আলাদা লাইন, এক একটা নোড বলে, লাইনের দুটো এন্ডকে বলে আমরা নোড বলবো। এই দুটো নোড যখন পাশাপাশি যুক্ত হবে, গিয়ে যুক্ত হতে হতে একটা একটা বদ্ধ জায়গা করে ফেলবে, মানে সোজা কথা হচ্ছে ফার্স্ট ডেটা, ফার্স্ট পয়েন্ট অফ ফার্স্ট এন্ড অফ ফার্স্ট লাইন and the last end of last line যখন যুক্ত হয়ে যাবে, এই যে এখানে একসাথে একটা জায়গাটা এনক্লোজ করে ফেলবে, ভেতরের জায়গাটা হচ্ছে পলিগন ডেটা। এটাকে বলে পলিগন, এবং এটা এরিয়া বোঝানোর জন্য সাধারণত আমরা এই ধরনের ডেটা ইউজ করে থাকি। যেমন হতে পারে বিভিন্ন ধরনের জেলার ম্যাপ হতে পারে, বা বিভিন্ন এরিয়া হতে পারে, আরো অনেক ধরনের ডেটা আমরা করতে পারি এই জিএস ভেক্টর ডেটার মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ভেক্টর মডেল হচ্ছে বেসিক্যালি দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। কেমন? যেমন ধরো এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি যে রিয়েলিটিটা কেমন, এখানে একটা নদী আছে, 3টে গাছ আছে, আর এখানে টোটাল এই এরিয়াটা, এতটুকু এরিয়ার মধ্যে এক্স, এবং এই হচ্ছে 4টা পয়েন্ট এই জায়গায়। হ্যাঁ, এই 4টা পয়েন্টের মধ্যে এটা একটা পলিগন। এই যে পলিগনটা তাহলে হয়ে গেল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই একটা পলিগন দ্বারা আবৃত হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নদী, তাহলে নদীটাকে আমরা করব কি, এভাবে এই যে এই জিআইএস এর মাধ্যমে, এই যে লাইন ডেটার মাধ্যমে আমরা সেটাকে পরিণত করব, এইভাবে পরিণত করব। এই যে দেখতে পাচ্ছ, তাহলে দিজ আর লাইন ডেটা। আর যে গাছপালা আছে, 3টে গাছপালাকে আমরা 3টা পয়েন্ট দিয়ে ডিনোট করলাম, 3টে গাছকে, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য। এভাবে আসলে রিয়েলিটিকে আমরা জিআইএস ডেটাতে পরিণত করতে পারি। যখন আমাদের জিআইএস প্ল্যাটফর্মে নিব, নিচেরটা থাকবে না, নিচেরটা বাদ, এটা বাদ, শুধুমাত্র এটা নিয়ে আমরা কাজ করবো, আমরা এটা নিয়ে। রিয়েলিটিটাকে আমরা এভাবেই তুলে নিয়েছি। সো data could have discrete boundaries, ভেক্টর ডেটার ক্ষেত্রে, যেমন কান্ট্রি বাউন্ডারি হতে পারে, ল্যান্ড পার্সেল হতে পারে, স্ট্রিট হতে পারে। Another important aspect about the vector data is the resolution. So resolution নিয়ে আমি একটু পরে কথা বলছি, আবার ম্যাপ নিয়ে যখন কথা বলবো তখনও কিন্তু বিস্তারিত রেজলিউশন নিয়ে আলোচনা হবে, ডেটার রেজলিউশন নিয়ে। The graphic output is usually more aesthetically pleasing.
তার মানে হচ্ছে এই যে আমি বললাম রেজলিউশন কিন্তু আনলিমিটেড রেজলিউশন ভেক্টরের, ইচ্ছে করলে যত ইচ্ছে তত বড় করা যায়। তারপরে গ্রাফিক আউটপুটও কিন্তু এটা ভালো। আবার accurate geographic location of data is maintained sometime, um, এবং it allows for efficient encoding of topology, and as a result more efficient operations that are required for topological information, um, uh, like proximity networking analysis. এই টপোলজি হচ্ছে সোজা কথা ডেটা, বিভিন্ন ডেটার মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা সেটা হচ্ছে আমাদের জন্য টপোলজি। এই টপোলজিক্যাল রিলেশনটা আমাদের আমাদেরকে ভেক্টর মডেলিং এর ক্ষেত্রে হেল্প করে। আসো রাস্টার ডেটা। Raster data is the second kind of GIS data that actually the grid of numbers like elevation, population বা অন্যান্য কিছু। এটা একটা ছবির মতো। ছবি যেমন তোলা হলে আমরা ছবি যখন জুমিং করি, জুমিং করতে 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 একটা সময় গিয়ে দেখা যায় যে চার কোণা অনেকগুলো পিক্সেল পাই আমরা। Those are the cell matrix or pixels. আমাদের রাস্টারের ক্ষেত্রেও কিন্তু এগুলোকে সেল ম্যাট্রিক্স বা পিক্সেল বলে। এই ছোট একটা এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের ইমেজ হতে পারে, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের ইমেজ। এই রিয়েল ওয়ার্ল্ডের ইমেজ ছোট্ট একটা জায়গাকে যদি আমি বড় করি, জুম ইন করি, জুম ইন করলে দেখা যাবে যে এই এরকম মানে এই ছোট 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 পিক্সেল, অনেকগুলো পিক্সেলের সমন্বয় পাওয়া যাবে। এই পিক্সেল গুলাই বেসিক্যালি ক্রিয়েটস দ্য রাস্টার ডেটা। এটা একদম ছবি, সোজা কথা হচ্ছে ছবিগুলাই হচ্ছে রাস্টার ডেটা। তো রাস্টার ডেটা আমরা যে স্যাটেলাইট ইমেজারি গুলো দেখি, স্যাটেলাইট ইমেজারি গুলো রাস্টার ডেটা। এরিয়াল ফটোগ্রাফ যেগুলো উপর থেকে বিমান থেকে ছবি তোলা হয় সেটাও কিন্তু এরিয়াল রাস্টার ডেটা। আজকাল ড্রোন দিয়ে যে ছবি তোলা হয়, ড্রোনের ছবিগুলো কিন্তু রাস্টার ডেটা। সো ডেটা টাইপ, রাস্টার ডেটা টাইপ কুড বি অফ অনেক ধরনের হতে পারে। এটার মধ্যে একটা থিমাটিক ডেটা হতে পারে। থিমাটিক ডেটা মানে হচ্ছে যেমন ধরো একটা পার্টিকুলার থিমের উপর ভিত্তি করে একটা ডেটা। হ্যাঁ, যেমন সয়েল ডেটা, এই এলাকার সয়েলের পরিমাণটা কেমন, সয়েল দেখতে কেমন, বা এই এলাকার ল্যান্ড ইউজ কেমন, এই এলাকার ওয়াটারের প্রকৃতি কেমন, এগুলো হচ্ছে থিমাটিক ডেটা। যেমন আমি ওয়াটার ম্যাপ বলি, তার মানে হচ্ছে আমি শুধুমাত্র ওয়াটার নিয়ে ডিল করবো। রিভার ম্যাপ নিয়ে যখন কথা বলবো শুধুমাত্র রিভারটাই দেখা যাবে সামনে, আর কিচ্ছু নিয়ে আমি ডিল করবো না। সো দোজ আর কল দ্য থিমাটিক ডেটা। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, যেমন হচ্ছে টেম্পারেচার, কোন একটা জায়গার এলিভেশন, যে অথবা ব্যাথিমেট্রি তোমাদের ওশেনের ক্ষেত্রে। তো এইসব ডেটা গুলো হচ্ছে আমাদের জন্য কন্টিনিউয়াস ডেটা। তার মানে হচ্ছে এখানে কোনো মানে ডিসক্রিট কোনো ফেনোমেনা নাই, এগুলো একটার পর একটা। জিরো তো হতে পারে না এলিভেশন। এলিভেশন জিরো মানে হচ্ছে মানে মিন সি লেভেলের সমান সমান। যাই হোক, তারপর হচ্ছে 1 2 3 4 5 6, মানে একটা জায়গা যদি 1 হয়, পাশের জায়গাটা নাই হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই, নো ডেটা হওয়ার কোনো চান্স নেই। ডেফিনেটলি ওইটা 1 যদি হয় 1 এর চেয়ে একটু নিচে হবে, নাহলে উপরে হবে। তার মানে হচ্ছে ডেটাটা কন্টিনিউয়াস। আমরা ভবিষ্যতে কন্টিনিউয়াস ডেটা নিয়ে আরো ডিটেইলে পড়বো। আরেকটা টাইপ হতে পারে রাস্টার ডেটা, হতে পারে পিকচার, ছবি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা থিমাটিক ডেটা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে পাশে এই জায়গাতে এটা হচ্ছে ফরেস্ট টাইপস, ও একটা জায়গার ফরেস্ট টাইপ নিয়ে, ফরেস্ট টাইপস এর ম্যাপ, যে কোন ধরনের ফরেস্ট। তো এটা যেমন ধরো এখানে এই যে অ্যাবিস কোন কালার ফরেস্ট এলিয়েন্স, তারপর হচ্ছে আবার এখানে রকের পরিমাণটা কি, স্যান্ড না রক, মানে সয়েল ম্যাপের কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাল্টিভেটেড ক্রপস এর কথা বলা হচ্ছে, ল্যান্ড ইউজ চেঞ্জ, কোন কোন জায়গায় এটা মানে হচ্ছে এইসব জায়গাতে হচ্ছে ক্রপস কাল্টিভেট করা হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের জন্য থিমাটিক ডেটা। এটা কাইন্ড অফ রাস্টার ডেটা। রাস্টার ডেটা আবার যে একটু আগে বলেছিলাম যে পিকচার অথবা ইমেজও হতে পারে, লাইক এই যে এরিয়াল ফটোগ্রাফস যেগুলো উপর থেকে ছবি তোলা হয় বিমান থেকে। এখানে আছে স্যাটেলাইট ইমেজারি, আমরা ডান দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইমেজারি অফ আর্থ। So images or pictures such as remote sensing data could be raster data. আর এটা সাধারণত গ্রিডের মাধ্যমে, স্পেশাল গ্রিডের মাধ্যমে এটা আমরা দেখতে পাই, এবং সেল ম্যাট্রিক্স বা পিক্সেলের মাধ্যমে। এটা কিন্তু এক একটা যখন মানে স্মলেস্ট ইউনিট ইজ দ্য সেল ম্যাট্রিক্স অর পিক্সেল। এন্ড এটা কিন্তু জিও রেফারেন্স, এই ছবি হলেই হবে না, ছবিটা কিন্তু জিও রেফারেন্স হতে হবে। তার মানে হচ্ছে ছবির প্রত্যেকটা জায়গার লোকেশন আমাদের জানা থাকতে হবে। স্যাটেলাইট ইমেজারি বাই ডিফল্ট হচ্ছে জিও রেফারেন্সড,
কিন্তু এই যে এরিয়াল ফটোগ্রাফস আমরা বাম দিকে দেখতে পাচ্ছি, এরিয়াল ফটোগ্রাফ কিন্তু জিও রেফারেন্স না। এটাকে মানে সোজা কথা হচ্ছে এটা লোকেশন, এই পয়েন্টের প্রত্যেকটা জায়গার লোকেশন আমরা জানি না, লোকেশনটাকে আমরা সেট করতে হবে এখানে। এটা সেট করা যায়, জিও রেফারেন্সিং করা যায়, এই যে ArcGIS বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে জিও রেফারেন্সিং করা যায়। ভবিষ্যতে হয়তো যদি আমরা সুযোগ পাই তোমাদের এক্সারসাইজ করানোর জন্য, সেখানে আমরা একটা ম্যাপ আমরা হয়তো জিও রেফারেন্স করব। একটা নর্মাল একটা ছবিটা আমরা লোকেশন গুলোকে অ্যাড করবো ওই ছবিটা। আরেকটা টাইপ অফ ডেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইরেগুলার নেটওয়ার্ক। এটা কাইন্ড অফ একটা রাস্টার ফাইলেরই, রাস্টার ডেটার টাইপ। তো এই ট্রায়াঙ্গুলার ইরেগুলার নেটওয়ার্ক বা সংক্ষেপ হচ্ছে টিআইএন। টিআইএন ইজ বেসিক্যালি কন্টিনিউয়াস ডেটা। এই যে কন্টিনিউয়াস ডেটা মানে হচ্ছে এই যে এলিভেশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা জায়গার পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলের প্রত্যেকটা জায়গার যে উচ্চতা সেটা হচ্ছে এলিভেশনের মাধ্যমে জানা যায়। এবং এখানে কিন্তু শুধুমাত্র এক্স ওয়াই কোঅর্ডিনেট না, এক্স ওয়াই এর বাইরে আরেকটা ডাইমেনশন এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে জি বা জেড। এই জি বা জেড যেটা বললাম, এই জেডটা হচ্ছে বেসিক্যালি দা উচ্চতা। এই উচ্চতাটাই আমাদের জন্য সবচেয়ে এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা হচ্ছে ভবিষ্যৎ মানে প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন বলা হয়, এলিভেশন হবে। যেমন যদি এটা ফ্ল্যাটও থাকে, ওয়ান ডাইমেনশনাল ছবি যদি থাকে, সেখানে আমরা ধরো লাল আর নীল দেখতে পাচ্ছি। লাল মানে হচ্ছে এখানে উচ্চতা বেশি, আর নীল মানে হচ্ছে উচ্চতা কম। এগুলোকে যদি আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে যদি কানেক্ট করে আমরা যদি ট্রায়াঙ্গুলার ইরেগুলার নেটওয়ার্ক মেশ যদি ক্রিয়েট করি, সেই মেশটার মাধ্যমেই পরবর্তীতে আমরা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পয়েন্টের যদি এলিভেশন জানি, সেই এলিভেশন গুলো বসিয়ে আমরা এটার একেবারে পুরো 3 ডাইমেনশনাল একটা ভিউ পাবো। আর এই 3 ডাইমেনশনাল ভিউ হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। এটাই হচ্ছে আমাদের জন্য ডেম। তো আজকে মোটামুটি এটুকুই। আমরা জিআইএস